ভারতবর্ষের ইতিহাসে প্রথম মহিলা ও দ্বিতীয় দীর্ঘতম প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, যার শাসন ভারতের অর্থনীতি, সমাজ ও রাজনৈতিক প্রেক্ষাপটকে একাধিক দিক থেকে বদলে দিয়েছিল। নেহরুর কন্যা বলেই কি ভারতের প্রধানমন্ত্রী পদে অতিরিক্ত সুবিধা পেয়েছিলেন ইন্দিরা গান্ধী, নাকি তুখোড় বুদ্ধি ও কূটনীতির মহাচালে দেশের মসনদ দখল করেছিলেন তিনি? ইন্দিরা গান্ধীর উত্থান ও শাসনকালের একাধিক তথ্য রইল আজকের এই ভিডিওতে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কন্যা ছিলেন ইন্দিরা গান্ধী। অনেকে মনে করেন ইন্দিরা প্রধানমন্ত্রী হয়েছিলেন কারণ তিনি ছিলেন নেহরুর কন্যা। সে কথা সরাসরি অস্বীকার করা না গেলেও ইন্দিরা ছিলেন নিজ গুণে পারদর্শী, তার বুদ্ধিমত্তা ছিল অসাধারণ। ইন্দিরা গান্ধী দীর্ঘ 15 বছর 350 দিন দেশের শাসনভার সামলেছিলেন, যার সূত্র ধরে ইন্দিরা গান্ধীকে ভারতের দ্বিতীয় দীর্ঘতম ভারতীয় প্রধানমন্ত্রী বলা হয়। নেহরুর চেয়েও বেশি সময় তিনি প্রধানমন্ত্রিত্ব করেছিলেন। কিন্তু কেন ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রিত্ব কলঙ্কিত অধ্যায়ের সূচনা করে? কলঙ্কময় কিছু ঘটেছিল এই নির্বাচনের পেছনে। 1971 সালে লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন। অভিযোগ ওঠে এই নির্বাচন মোটেই স্বচ্ছ পথে হয়নি। বহু অনৈতিক কাজ হয়েছিল এই নির্বাচনকে কেন্দ্র করে। একাধিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছিল এই নির্বাচনকে কেন্দ্র করে। 1971 সালে লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধী নির্বাচিত হন উত্তরপ্রদেশের রায়বেরেলি কেন্দ্র থেকে, যার ফলে কংগ্রেস পার্টি বড় জয়লাভ করে। এই নির্বাচনের পর রাজনারায়ণ নামক এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেন। রাজনারায়ণ ছিলেন জনতা পার্টির রাজনৈতিক ও পরবর্তীতে জেপি আন্দোলনের একজন উল্লেখযোগ্য নেতা। আদালতে তিনি অভিযোগ করেন ইন্দিরা গান্ধীর পক্ষে সরকারি কর্মচারীদের ব্যবহার করা হয়েছিল, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে। এই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট 12 জুন 1975 সালে রায় দেন যে ইন্দিরা গান্ধী নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন। ফলে তার নির্বাচনী জয়কে বাতিল করা হয় এবং শাস্তিস্বরূপ 6 বছরের জন্য তাকে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা হয়। আদালতের এই রায়ের পর ইন্দিরা গান্ধীর সংবিধানের 352 অনুচ্ছেদ অনুযায়ী 1975 সালের 25 জন দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। এই সময় নির্বিচারে গ্রেপ্তার, রাজনৈতিক বিরোধিতা দমন সহ একাধিক ঘটনা লক্ষ্য করা যায়, যার কারণে এই ঘটনাটিকে ভারতের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও কলঙ্কিত অধ্যায় বলে বিবেচনা করা হয়। ইন্দিরার রাজনৈতিক প্রেক্ষাপট ও প্রথম পদক্ষেপ। ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী ওরফে ইন্দিরা গান্ধী ছিলেন ভারতীয় রাজনীতিবিদ, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী এবং এদেশের তৃতীয় প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী ছিলেন একমাত্র মহিলা যিনি ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন হন। তিনি নেহেরু কন্যা। 1966 সালের জানুয়ারি মাসে তিনি প্রধানমন্ত্রী পদে বসেন এবং 1977 সালের মার্চ মাসে এবং তারপর 1980 সালের জানুয়ারি থেকে 1984 সালের অক্টোবরে নিহত হওয়ার দিন পর্যন্ত ইন্দিরা আসীন ছিলেন ভারতের প্রধানমন্ত্রী পদে। বলা হয় ইন্দিরা গান্ধী জওহরলাল নেহরুর পর ভারতের দ্বিতীয় দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী। 1947 থেকে 1964 সাল পর্যন্ত ভারতে ছিল জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রিত্ব। এই সময় ইন্দিরা গান্ধীকে মনে করা হতো তার প্রধান সহকারী। বাবার সঙ্গে ইন্দিরা বহুবার বিদেশ সফরেও যান। ধীরে ধীরে তিনি কংগ্রেস পার্টির মধ্যে রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠেন। 1950-এর দশকের শেষ ভাগে ইন্দিরা গান্ধী নির্বাচিত হয়েছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের সভানেত্রী। সেই সূত্রে তিনি 1959 সালে কেরলের কমিউনিস্ট নেতৃত্বাধীন রাজ্য সরকারকে বরখাস্ত করার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। 1959 সালে ইন্দিরা গান্ধী জাতীয় কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হন। 1964 সালে জওহরলাল নেহরুর মৃত্যুর পর ইন্দিরা গান্ধীকে ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যপদ প্রদান করা হয়। ইন্দিরা এবং তিনি লাল বাহাদুর শাস্ত্রীর ক্যাবিনেটে শপথ গ্রহণ করেন এবং তথ্য সম্প্রচার মন্ত্রীর পদে। 1971 সালে ভারত বাংলাদেশকে মুক্ত করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যায় এবং সেই যুদ্ধে বিজয় অর্জন করে। এই যুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকা আলাদা করে উল্লেখ করতে হয়। যুদ্ধ শেষে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। শাস্ত্রীর মৃত্যু এবং উত্তরসূরি নির্বাচনের রাজনীতি। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের অবসানের জন্য একটি শান্তি চুক্তি স্বাক্ষর হয়। তার একদিনের পর 1966 সালের 11 জানুয়ারি উজবেকিস্তানের তাশকান্দে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শাস্ত্রী। শাস্ত্রীর মৃত্যুটিকে রহস্যজনক আখ্যা দেওয়া হয়। এমনও অভিযোগ ওঠে হয়তো তাকে বিষ দেওয়া হয়েছিল। তবে এসবের মাঝেও ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তীব্র হয়ে ওঠে। শাস্ত্রীজির আকস্মিক প্রয়াণের পর ইন্দিরা গান্ধী কংগ্রেস সংসদীয় দলের নেতা নির্বাচনে মোরারজি দেশাইকে পরাজিত করেন এবং প্রধানমন্ত্রী হন। এর আগে ইন্দিরা গান্ধী তথ্য সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি শাস্ত্রীর মন্ত্রিসভার একজন প্রভাবশালী সদস্য ছিলেন। শাস্ত্রীজির মৃত্যুর পর উত্তরসূরি নির্বাচনের জন্য রাজনীতি চলতে থাকে। এই সময় একটি নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে ইন্দিরা গান্ধী মোরারজি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দেশাইকে ও প্রধানমন্ত্রী পদে অভিষেক হয় তার। শাস্ত্রীজির মৃত্যুর ফলে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল, সেটাই ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দেয়। তিনি এই সুযোগকেই কাজে লাগিয়ে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী রূপে নির্বাচিত হন। ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবন ছিল চমকপ্রদ। প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধী তার আপোষহীন মনোভাব এবং রাজনৈতিক ক্ষমতার অভূতপূর্ব কেন্দ্রীকরণের জন্য সবার কাছে পরিচিত ছিলেন। পূর্ব পাকিস্তানের স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধের সমর্থন করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে তিনি বাংলাদেশকে সহায়তা করে। আর তার রাজনৈতিক কৌশল নিয়ে তো আলাদা করে বলারই নয়।
প্রধানমন্ত্রী হিসেবে উত্থান ও শক্তি দেখানো। 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হন। দেশের প্রধানমন্ত্রী পদে অভিষেক হওয়ার পর তিনি ভারতে একাধিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ঘটায়। যেমন ইন্দিরা গান্ধীর জনপ্রিয় স্লোগান ছিল গরিবি হাটাও, যা এদেশের দরিদ্র বান্ধব অর্থনীতিকে নির্দেশ করে ও সমাজতান্ত্রিক নীতি প্রতিফলন রূপে পরিচিত হয়। তিনি বড় বড় বেসরকারি ব্যাংকগুলিকে জাতীয়করণ করেন। 1971 সালে ভারত বাংলাদেশকে মুক্ত করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যায় এবং বিজয় অর্জন করে। এর ফলে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। মাঝের কলঙ্কিত অধ্যায় পেরিয়ে 1980 সালে ইন্দিরা গান্ধী যখন আবার প্রধানমন্ত্রী হন, সে সময় পাঞ্জাবে খালিস্তান আন্দোলন প্রসার ঘটে। 1984 সালে ইন্দিরা অপারেশন ব্লু স্টার পরিচালনার নির্দেশ দেন, যার পরে অমৃতসরের স্বর্ণ মন্দিরে ভারতীয় সেনাবাহিনী অভিযান চালায়। ইন্দিরা গান্ধী কলঙ্ক সমালোচনা। ইন্দিরা গান্ধীর শাসনকালে একাধিক বিতর্কিত ঘটনা সামনে আসে, যার মধ্যে 1975 সালে ঘোষিত জরুরি অবস্থাকে ভারতের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় বলে মনে করা হয়। এই সময় সংবাদপত্রের স্বাধীনতা হরণ, নাগরিক অধিকারকে স্থগিত রাখা হয়, নির্বিচারে গ্রেপ্তার হয় জয়প্রকাশ নারায়ণ, অটল বিহারী বাজপেয়ীর মতো বিরোধী দলের নেতারা। জোরপূর্বক বন্ধাকরণ এবং পোস্ট স্টারিলাইজেশন কর্মসূচিও পরিচালনা করা হয়, যা তৎকালীন ভারতীয় সমাজে ভীতির সঞ্চার করেছিল। ইন্দিরা গান্ধীর শাসনকে স্বৈরাচারী আখ্যা দিয়েছেন অনেকেই। তার শাসনকালে একাধিক দোষ ও ত্রুটি নজরে আসতে থাকে। ইন্দিরা গান্ধী গরিব হাটাও স্লোগান দিয়েছিলেন, যদিও মোটে সেটি বাস্তবায়িত হয়নি। এই ব্যর্থতা ভারতের অর্থনৈতিক বিকাশে বাধা সৃষ্টি করেছিল বলে মনে করা হয়। এরপর অবশ্যই উল্লেখ করতে হয় অপারেশন ব্লু স্টারের কথা। অমৃতসরের স্বর্ণ মন্দিরে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সেনা অভিযান চালানোর সিদ্ধান্তটিকে অত্যন্ত বিতর্কিত বলে উল্লেখ করা হয়। শিখ সম্প্রদায়ের এক বড় অংশের মধ্যে এটি চূড়ান্ত ক্ষোভের সৃষ্টি করে। মনে করা হয় ঘটনার পরিণতিতেই প্রাণ দিতে হয় ইন্দিরা গান্ধীকে। প্রধানমন্ত্রী শিখ দেহরক্ষী তাকে হত্যা করেন। ইন্দিরা গান্ধী নেতা নাকি কৌশলী খেলোয়াড় ছিলেন, সেই প্রশ্নের উত্তর এক বাক্যে পাওয়া সম্ভব নয়, কারণ অনেকেই মনে করেন তিনি ছিলেন এই দুয়ের সংমিশ্রণ। একদিকে তিনি দৃঢ় মনোভাবাপন্ন কঠোর নেতা, অন্যদিকে তিনি কৌশলী রাজনীতিবিদ। তার শাসনকালের ইতিহাসের দিকে নজর দিলে তেমনটাই লক্ষ্য করা যায়। পিতা নেহরুর হাত ধরেই রাজনৈতিক ময়দানে এসেছিলেন ইন্দিরা। তার শাসনে নেহেরু গান্ধী পরিবার দেশের রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে চলে আসে। তারপর রাজনীতিতে আসেন রাজীব গান্ধী, আর এটি ছিল পরিকল্পিত পরিবারতান্ত্রিক পদক্ষেপ।